বহুদিন পর নিজের দেশের বাড়িতে ঘুরতে এসেছে রক্তিম, কিন্তু নিজের দেশের বাড়িতে এসে যে তাকে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। রক্তিমের কাছে দেশের বাড়ি মানে দিগন্ত বিস্তৃত চৌজুড়ানো ধানের ক্ষেত, অতি প্রাচীন বট, অশ্বত্থ গাছ, বাড়ির সংলগ্নই বড় দিঘি, গ্রামের এক কোনায় থাকা চণ্ডীমণ্ডপ, প্রত্যেকের বাড়িতেই নিম গাছ, তুলসী দেবী, মাঝে মাঝে পথের দুপাশে শেওড়া ও বাবলা গাছ, ঘন অন্ধকার বাঁশবাগান ও গ্রাম সংলগ্ন এক মহাশ্মশান। আছে গ্রামের ধার দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদী, আর আছে গ্রামের একপাশে গভীর বাঁশবাগান সংলগ্ন অঞ্চলে মা কালরাত্রির মন্দির। মা কালরাত্রি নবদুর্গারই এক রূপ, প্রকারান্তরে সৃষ্টিকল্পে এনার আবির্ভাব হয়। ইনি আদি পরাশক্তি। যাই হোক, দেশের বাড়িতে রক্তিম বহুদিন পরে আসায় পরিবারের ও আত্মীয় স্বজনদের আনন্দ আর ধরে না। কোনোদিন দিঘি থেকে ছিপে ধরা তাজা রুই, কোনোদিন দেশি মুরগি কি হাঁসের মাংস, ভালো খাওয়া দাওয়া একটা না একটা লেগেই আছে। একসময় হঠাৎই রক্তিমকে নিমন্ত্রণ করে বসলো তার প্রাণের বন্ধু কৃষাণু। কৃষাণুদের বাড়িতে আজ জোর খাওয়া দাওয়া, রাতের বেলায় নিমন্ত্রণ। অনেক দিন পরে কৃষাণুদের বাড়িতে যাবে রক্তিম। রক্তিমের মা রক্তিমকে বারণ করতেও পারছে না, বাধাও দিতে পারছেন না। যেতে পড়বে চৌধুরীদের বাঁশবাগান, পাবলাতলা। জায়গাগুলো ভালো নয়, প্রচুর ভয়ের গল্প শোনা যায় ওই জায়গাগুলি নিয়ে। ওখানেই আছে এক পরিত্যক্ত কবরস্থান। যাই হোক, ছেলে অনেক দিন পরে বন্ধুর বাড়িতে যাচ্ছে, ভগবানের ভরসায় রক্তিমকে ছাড়লেন মা। যাই হোক, কৃষ্ণনাথের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া ও হৈহুল্লোড়ের পর ফিরে আসছে রক্তিম। আজকের রাত আবার পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদের আলোয় বাঁশবাগানকে কেমন যেন রোমান্টিক বলে মনে হচ্ছে। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। মা গো আমার শোলকওয়ালা কাজলা দিদি কই। ছোটবেলায় কবিতার লাইন মনে পড়ে গেল রক্তিমের। গায়ে স্কুলে সন্তোষবাবু পড়াতেন, কিন্তু রক্তিমের এই রোমান্টিক ভাব বেশিক্ষণ টিকল না। কারণ কিছুক্ষণ পরই বাঁশবাগান থেকে ভেসে এলো এক অপার্থিব বাসব গোয়ানি। বুকের রক্ত জল হয়ে গেল। কিন্তু বাঘ তো এদিকে নেই। এটা কোন জন্তুর গর্জনের শব্দ সেটা জানার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রক্তিম। আর কিছুক্ষণ পরেই দেখতে পেল সেই গর্জনের মালিককে। না মানুষ না জানোয়ার, দীর্ঘকায় দুপে মানুষের মতোই, সামান্য ঝুঁকে আছে, কিন্তু কদাকার মুখটা ভাল্লুক বা নেগড়ের মতো। লাল চোখে আদিম জিঘাংসা, কুকুরের মতো লম্বাটে কান, রমুষ শরীর। ষষ্ঠেন্দ্রিয় বলে উঠল রক্তিমকে পালাতে হবে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে লাগলো রক্তিম। বেশ বুঝতে পারছে পথভ্রষ্ট হয়েছে। পেছনে শুকনো পাতার ওপর ভারী পায়ের মচমচ শব্দে বুঝতে পারছে শিকারি ছুটে আসছে। ওই তো সামনেই এক ভগ্নপ্রায় মন্দির। এই মন্দিরের ভেতর আশ্রয় নিলে কেমন হয়? জোরে হাওয়া বইতে শুরু করেছে। ওই দিকে নরপিশাচ তার কাছাকাছি চলে এসেছে। রক্তিম আর না ভেবে মন্দিরের চাতালে উঠে পড়ল। হঠাৎই ঘটল সেই আদিদৈবিক ঘটনা। মন্দিরের অপূর্ব ঘণ্টার ধ্বনি শুরু হলো। এক দিব্যজ্যোতিতে ভরে গেল চারদিক। ওই তো এক দেবী মূর্তি, উন্মুক্ত কেশা, চতুর্ভুজা, শ্যামবর্ণা, অনেকটা মা কালীর মতোই। ইনি মহাকালী কালরাত্রি, দেবীর বাহন শ্রীগাল। এদিকে চাঁদের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে ডেকে উঠল সেই পিশাচ। তারপর অনেকটা চতুষ্পদ প্রাণীর মতোই লাফ দিল রক্তিমকে লক্ষ্য করে। কিন্তু তার আগেই ছিটকে গেল মায়ের হাতের দিব্য খড়গ। মুহূর্তেই সেই ঘূর্ণায়মান খড়গ পিশাচের শিরচ্ছেদ করে আবার ফিরে এলো দেবীর হাতে। ঘটনার ঘটায় স্তম্ভিত হয় রক্তিম। কিন্তু মৃত জানোয়ারটার দেহ একটু একটু করে বদলে যাচ্ছে কেন? এই যে পরিণত হচ্ছে মানুষে। আরে এই যে তারই প্রিয় স্যার সন্তোষবাবু। সেদিন এক প্রকার টলতে টলতে বাড়ি ফিরেছিল রক্তিম। বাড়ি ফিরে সব কথা মাকে জানালো রক্তিম। কথা ছড়িয়ে পড়ল সারা গ্রামে। গ্রামের মানুষ অবাক। চায়ের দোকানে শুরু হলো আলোচনা। সন্তোষের অসুস্থ হয়ে পড়েছিলেন সত্য, কিন্তু তিনি পিশাচে পরিণত হয়েছিলেন। তাহলে এর আগে চৌধুরীদের বাগান থেকে যে জানোয়ারের অপার্থিব হিংস্র রক্ত জল করা গর্জন শোনা যেত, সেটা তাদের প্রিয় সন্তোষ স্যারেরই। আগের খুনটা তাদের গর্ব সন্তোষ স্যারই করেছিলেন। রক্তিমের মা একটা জিনিস বুঝতে পেরেছেন, খুনি পিশাচের হাত থেকে তার ছেলের প্রাণরক্ষা মা কালরাত্রিই করেছেন। এই জন্য পরের দিন তিনি পুজো দিতে গিয়েছিলেন রক্তিমকে নিয়ে দেবী কালরাত্রির মন্দিরে।